আইএলও কনভেনশন কি? এই বিষয়টা জানতে শুরুতেই জানতে হবে আইএলও কে। তারপর আমরা বলব আইএলও কনভেনশন কি। এরপরে আইএলও কনভেনশনের একটি বাংলায় অনুবাদ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। তো চলুন আমরা একটি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে বিষয়গুলো দেখি। আইএলও কি? আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে এটি আইএলও নামে পরিচিত। এটি জাতিসংঘের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। এটি মূলত জাতিসংঘ প্রতিষ্ঠারও পূর্বে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এটি জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। এটি জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা যা সরকার, নিয়োগকর্তা ও শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। ১৯৬৯ সালে সংস্থাটি উন্নয়নশীল দেশে শ্রমিক শ্রেণীর মধ্যে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বর্তমানে সদস্য সংখ্যা ১৮৭টি। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। প্রথম মহাপরিচালক আলবার্ট থমাস। বর্তমান মহাপরিচালক গিলবার্ট এফ ওয়াংবো। বাংলাদেশ সদস্য হয় ২২ জুন ১৯৭২। আইএলও কনভেনশন কি? আইএলও কনভেনশন হচ্ছে আইএলও কর্তৃক প্রণীত একটি বৈষয়িক চুক্তি বা মানদণ্ড যা শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশ ১৯০টি আইএলও কনভেনশনের মধ্যে ৩৬টি কনভেনশন ও একটি প্রোটোকল রেটিফাই করেছে। সাধারণত প্রতি বছর একবার করে আইএলওর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, কিন্তু নতুন কনভেনশন গৃহীত হওয়ার কোনো নির্দিষ্ট সময় নাই। নতুন কনভেনশন তখনই গৃহীত হয় যখন সদস্য দেশগুলো শ্রম সম্পর্কিত নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। এখানে একটি বিষয় বলে রাখছি, আপনারা জানেন কনভেনশন মানে হচ্ছে সম্মেলন, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিগণ বা যারা এক্সিকিউটিভ হেড আছেন তারা যে সম্মেলনটা করে সেটাকে কনভেনশন বলা হচ্ছে। আর রেটিফাই বলতে বোঝানো হচ্ছে কোনো কিছুর স্বীকৃতি দেওয়া। কোনো রাষ্ট্র যখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছুর স্বীকৃতি দেয় সেটিকে রেটিফাই বলে। বাংলাদেশের অনুসমর্থন করা আইএলও কনভেনশনগুলির কয়েকটি নিম্নরূপ। কনভেনশন নম্বর ১০, রাতকালে শিশুদের শ্রম নিষিদ্ধকরণ। এটি ১৯১৯ সালে গৃহীত হয়। কনভেনশন নম্বর ১১, রাতকালে মহিলাদের শ্রম নিষিদ্ধকরণ। এটিও ১৯১৯ সালে গৃহীত হয়। কনভেনশন নম্বর ১৩, শ্রমিকদের মজুরির সমতার জন্য মৌলিক কনভেনশন। এটি ১৯৪৮ সালে গৃহীত হয়। কনভেনশন নম্বর ২৯, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ কনভেনশন। এটি ১৯৩০ সালে গৃহীত হয়। প্রিয় দর্শক, এখন স্ক্রিনে আপনারা একটি আইএলও কনভেনশনের বঙ্গ অনুবাদ দেখতে পাচ্ছেন। এটি আইএলও কনভেনশনের ৮১ নাম্বার কনভেনশন। এই কনভেনশনটির নাম হচ্ছে শ্রম পরিদর্শন কনভেনশন ১৯৪৭। সাধারণত মিটিং মিনিটস যেভাবে লেখা হয় কনভেনশনগুলোও ঠিক সেভাবেই লেখা হয়। একেবারে একদম ওরকম না হলেও কিছুটা বুঝবার ক্ষেত্রে আমি এই উদাহরণটি দিলাম। তো শুরুতেই আমরা একটু কনভেনশনটা পড়ে দেখি। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাধারণ অধিবেশন। আন্তর্জাতিক শ্রম দপ্তরের গভর্নিং বডি কর্তৃক জেনেভাতে আহূত এবং ১৯৪৭ সালের ১৯ জুন এর ৩০তম বৈঠকে মিলিত হইয়া এবং এই বৈঠকে চতুর্থ আলোচ্য সূচি হিসাবে অন্তর্ভুক্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রম পরিদর্শনের সংস্থা সম্পর্কিত কতিপয় প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হইয়া এবং এই প্রস্তাবগুলোকে একটি আন্তর্জাতিক কনভেনশনে রূপদান দেওয়ার সংকল্প করিয়া ১৯৪৭ সালের ১১ জুলাই তারিখে শ্রম পরিদর্শন কনভেনশন ১৯৪৭ শীর্ষক নিম্নলিখিত কনভেনশনটি গৃহীত হয়।
যেহেতু ইংরেজির বঙ্গ অনুবাদ তাই একটু জটিল হয়েছে, তো আপনারা বিষয়টা একটু বুঝে নেবেন। তো একটা কনভেনশনের বেশ কয়েকটা পার্ট থাকে। এই যে অংশ ১ এরকম করে এই কনভেনশনটির একেবারে শেষে যদি যাই ৪ টি অংশ আছে। এর মধ্যে আবার প্যারা রয়েছে। যেমন এ একটা প্যারা, এ একটা প্যারা, এ একটা প্যারা, অনেকগুলো প্যারা আছে। তো এই কনভেনশনের এই যে প্যারাগুলো আছে এগুলোকে অনুচ্ছেদ বা আর্টিকেল বলা হয়। যেমন কোনো আইনের বইয়ে আইনের ধারা থাকে, যে আমরা বলি যে ধারা ১৩০ অনুযায়ী এরকম। তো যখন কনভেনশনের রেফারেন্স দেওয়া হয় তখন বলা হয় এই কনভেনশনের আর্টিকেল নাম্বার ২ বা অনুচ্ছেদ নাম্বার ২ অনুযায়ী এই কথাটা বলা আছে। এরকম রেফারেন্স দেওয়া হয়। যেটা আমরা সংবিধানের ক্ষেত্রেও দেখি। সংবিধানে কিন্তু বলা হয় না যে অমুক ধারায় এই জিনিসটা বলা আছে। সংবিধানে বলা হয় যে সংবিধানের রেফারেন্স দিতে বলা হয় যে অমুক আর্টিকেলে এই কথাটা বলা আছে, বা বাংলায় বললে অমুক অনুচ্ছেদে বা এত নম্বর অনুচ্ছেদে এই কথাটি বলা আছে। ঠিক বিষয়টা এরকমই আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও এই অনুচ্ছেদ বা আর্টিকেল কথাটা বলা হয়। তো এরকম অনেক আর্টিকেল আছে, অনেকগুলো আর্টিকেলের সমন্বয়ে একটা কনভেনশন তৈরি হয়। তো প্রথম আর্টিকেলটা একটু পড়ি, তাহলে আপনারা বুঝবেন। আমি খুবই সংক্ষেপে বিষয়টা দেখাবো। আপনারা যারা বেশি জানতে আগ্রহী তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। যেমন অনুচ্ছেদ নাম্বার ১ এ বলা আছে এই কনভেনশন বলবৎকালীন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রত্যেক সদস্য রাষ্ট্র নিজ দেশের শিল্প কর্মক্ষেত্রে শ্রম পরিদর্শনের ব্যবস্থা রাখিবে। অর্থাৎ এই কথাটার দরুনই আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তো এই অধিদপ্তরটা প্রতিষ্ঠিতই হয়েছে মূলত এই কনভেনশন, যেহেতু বাংলাদেশ সরকার রেটিফাই করেছে বা বাংলাদেশ রেটিফাই করেছে, এই জন্যই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। তো এইখানে আসলে এই প্রতিষ্ঠানের কাজ কি হবে, এই প্রতিষ্ঠান কি ধরনের কাজ করবে, তাদের কর্তৃত্ব কেমন হবে, এই বিষয়গুলো এই অনুচ্ছেদগুলোতে বলা আছে। তাদের ক্ষমতা কেমন থাকবে, যাবতীয় বিষয়গুলো এখানে বলা আছে। যেমন অনুচ্ছেদ ১৩তে যদি আমরা পড়ি, শ্রমিকদের স্বাস্থ্য কিংবা নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ এইরূপ প্লান্ট লেআউটে কিংবা কাজের পদ্ধতিতে পাওয়া ত্রুটিসমূহ সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বা করিতে শ্রম পরিদর্শককে ক্ষমতা দিতে হইবে। আমাদের আইনে কিন্তু শ্রম পরিদর্শককে এই ধরনের ক্ষমতা দেওয়া আছে। অনুচ্ছেদ 16 কি বলা আছে, সংশ্লিষ্ট আইনের বিধানবলী কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করিবার লক্ষ্যে প্রায় এবং যতটুকু ব্যাপকভাবে প্রয়োজন হয় সেইভাবে সকল কাজের জায়গাসমূহ পরিদর্শন করিতে হইবে। এরকম অনেকগুলো অনুচ্ছেদ আছে। এখানে আমরা দেখি শেষ পর্যন্ত এই কনভেনশনটাতে কয়টা অনুচ্ছেদ আছে। এই কনভেনশনে আসলে ৩৯টা অনুচ্ছেদ আছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ।